ফ্রেন্ডস, আজ আমি আপনাদের নিয়ে যাব রুদ্রনাথ ট্রেকে। রুদ্রনাথ হলো পঞ্চকেদারের অন্যতম। রুদ্রনাথের যাত্রা শুরু হয় সগর গ্রাম থেকে। সগর গ্রামে আসতে হলে আপনাকে হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ ভায়া চামোলি হয়ে আসতে হবে গোপেশ্বর। গোপেশ্বর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত এই সগর গ্রাম। স্থানীয় লোকেরা বলেন যে এই স্থানে রাজা সগর তপস্যা করেছিলেন বলে এই স্থানের নাম হয়েছে সগর। রুদ্রনাথ যাত্রা শুরু করার আগে রুদ্রনাথের মূল প্রবেশদ্বারে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। রুদ্রনাথে কোনো প্লাস্টিক প্যাকেট নিয়ে যাওয়ার অনুমতি নেই। কোনো প্লাস্টিক র্যাপারের মধ্যে খাবার থাকলে সেই র্যাপার যাত্রা থেকে ফিরে আসার পর রেজিস্ট্রেশন কাউন্টারে জমা দিতে হবে। এর জন্য 100 টাকা জমা রাখতে হবে। র্যাপারগুলো ফেরত দিলে আপনি 100 টাকা ফেরত পাবেন। রেজিস্ট্রেশনের সঙ্গে যে রসিদ দেবে সেই রসিদটা আপনাকে সঙ্গে রাখতে হবে, কেন এটা পানার বুগিয়ালে দেখা হয়। আমরা আগের দিন সন্ধ্যায় সগর চলে এসেছিলাম। সগরে অনেক হোটেল, হোমস্টে পাবেন যেখানে থাকা খাওয়ার সুবন্দোবস্ত আছে। রুদ্রনাথ ট্রেক খুব কঠিন বলে এখানে পর্যটকের সংখ্যাও খুব কম, তাই থাকা খাওয়ার খরচ লাগাম ছাড়া নয়। এখানে অনেক হোমস্টে আছে, অনেক হোটেল আছে যেখানে থাকার ব্যবস্থা খুবই ভালো, কিন্তু খাবার ব্যবস্থা খুব একটা ভালো নয় এখানে। সগর থেকে রুদ্রনাথের দূরত্ব মোট 18 কিলোমিটার। প্রথম 1 কিলোমিটার সগর গ্রামের মধ্যেই পড়ে। এখানে চড়াই খুব একটা বেশি নয়। চোখে পড়ে গ্রামের ঘরবাড়ি, ছোট মন্দির, চাষের ক্ষেত যেখানে মূলত গম বা রামদানা আর আলু চাষ করা হয়। অবাক হয়েছিলাম দেখে যে চাষের বেশিরভাগ ক্ষেত জাল দিয়ে ঘেরা। স্থানীয়দের জিজ্ঞাসা করতে তারা জানালো যে রাতে ভাল্লুকের উপদ্রব হয়। ভাল্লুক এসে চাষের জমি নষ্ট করে, আলু খেয়ে নেয়, তাই বাধ্য হয়ে চাষের জমিতে জাল দিয়ে ঘেরা আছে। এখানের মানুষের যে জীবনযাপন সেটা খুবই কঠিন, কেন অনেক কিছু তারা পায় না, অনেক কিছুর অভাব এখানে আছে, কিন্তু মানুষের এখানে যে মানসিকতা সেটা খুবই ভালো। এরা খুব সহজ সরল। ये क्या चीज का पत्ता है? घास। गाय खाते हैं। ওই যে নিচে দেখা যাচ্ছে ওটা গোপেশ্বর, আর আমরা যেখান থেকে এলাম ওই যে নিচে সাগর।
এর পরের 1 কিলোমিটার গ্রামের শেষ অংশ। এই অংশে জনবসতি নেই বললেই চলে। এরপর থেকে শুরু হয় জঙ্গল, জঙ্গলে ঘেরা পাহাড়ি পথ। চড়াই বাড়তে থাকে। স্থানীয়রা বলে মাঝে মাঝে এই জঙ্গলে দেখা যায় চিতা, ভাল্লুক, হরিণ জাতীয় বন্যপ্রাণী। আরও 2 কিলোমিটারের জঙ্গলে ঘেরা পথ অতিক্রম করার পর পৌঁছে গেলাম পুনবুগিয়ালে। এটি খুব সুন্দর একটা ছোট্ট পাহাড়ি উপত্যকা, চারিধারে পাইন গাছে ভরা। এখানে একটা টেন্ট আছে। যারা শহর থেকে বিকেলবেলা যাত্রা শুরু করে অনেকেই এই টেন্টে রাত্রে আশ্রয় নেয়। এখানে থাকা খাওয়ার বন্দোবস্ত আছে। প্রথম 4 কিলোমিটারের পথ অতিক্রম করার পর অনেক যাত্রী এখানে বিশ্রাম নেয়, জলখাবার খায়। এখানের প্রকৃতি পরিবেশ খুবই মনোরম, তাই অনেকে এখানে খানিকটা সময় কাটায়। পুং থেকে এবার আবার বেরিয়ে পড়লাম। পরের পরবর্তী গন্তব্য হচ্ছে মৌলিখারাগ। পুনবুগিয়ালের পর থেকে যে পথ শুরু হয় তা অত্যন্ত গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। বেশ একটা গা ছমছমে ব্যাপার। এই জঙ্গলে অনেক হিংস্র প্রাণীর বাসস্থান। এই পথে একা না যাওয়াটাই শ্রেয়। বিশেষ করে সূর্যাস্তের পর এই পথে হাঁটা একদমই বাঞ্ছনীয় নয়। এখানে প্রায় চিতা বা ভাল্লুক দেখা যায়। ওই পথে একটা ক্ষীণকায়া নদীও আছে। দুটি ছোট ছোট ব্রিজ পার করে আমরা পৌঁছে গেলাম গিমগিনা পানি বলে একটা জায়গাতে। এখানে একটা টেন্ট আছে। চা, জলখাবারের, পুরহান্সের রস দিয়ে শরবত এখানে আপনারা খেতে পারেন। গিমা পানির পর থেকে কিন্তু কঠিন চড়াই শুরু হয়। পথ সংকীর্ণ হতে থাকে। গিমগিমা পানির 1 কিলোমিটার পরে আসছে চন্দ্রবুগিয়াল। যদিও এটাকে বুগিয়াল বলা ঠিক যায় না, কেন এখানে তত বড় উপত্যকা নয়, খুবই একটা ছোট্ট জায়গা। পথের ধারে একটা ছোট্ট কুঠির আছে। এখানে 6-7 জন থাকতে পারে, এতটুকুই। এই বুগিয়ালে চা, জল, খাবার এসব পাওয়া যায়। চন্দ্রবুগিয়ালের পর থেকে কিন্তু শুরু হয় খুবই খাড়া চড়াই। পথ অত্যন্ত সংকীর্ণ থাকে। এটাকে পথ বলা যায় কিনা জানি না। উঁচু নিচু পাথর দিয়ে তৈরি পাকদণ্ডী বলাটাই ভালো। স্থানীয়রা বলে জার্মানের লড়াই আর রুদ্রনাথের চড়াই। এই কথাটা হাড়ে হাড়ে এই পথে টের পাওয়া যায়। সব থেকে বড় কথা, এই পথের সামনের 2.5 কিলোমিটার কোনো খাবার বা জলের ব্যবস্থা নেই। তাই সকলকে বলে রাখি, চন্দ্রবুগিয়ালে আপনারা নিজেদের জলের জায়গা ভালো করে ভরে নিন। এই অত্যন্ত দুর্গম পথে জল পিপাসার কারণে কিন্তু খুব কষ্ট হয়। মানে মাঝে মাঝে মনে হয় যেন বুকটা ফেটে যাচ্ছে, অথচ জলের চিহ্ন মাত্র পাওয়া যায় না। তো খুবই কষ্ট হয়। তো সেই জায়গাতে আপনারা অবশ্যই জল সঙ্গে রাখবেন। বিশেষ করে এই চন্দ্রবুগিয়ালের পর থেকে প্রায় 2.5 কিলোমিটার কিচ্ছু পাবেন না। ভূপ্রকৃতিরও পরিবর্তন ঘটে এবং সেটা খুব ভালোভাবেই লক্ষ্য করা যায়। এই পথে কিছু জায়গায় পাবেন পাইন গাছের জঙ্গল। তারপরে আস্তে আস্তে কিন্তু উদ্ভিদের সংখ্যা কমতে থাকবে এবং তার সাথে সাথেই কমতে থাকবে অক্সিজেনের মাত্রা। মাঝে মাঝে চোখে পড়বে রডোডিনড্রনের ছোট ছোট ঝোপ। এই পথে এক ধাপ থেকে আরেকটা যে ধাপের উচ্চতা তা অত্যন্ত বেশি। সেই জন্য যখন হাঁটবেন তখন বেশ শ্বাসকষ্ট অনুভব হবে, এমনকি পেশিতেও টান পড়ে। মৌলিখাদারে যখন পৌঁছালাম তখন দেহ মন প্রচণ্ড ক্লান্ত।
বলা যেতে পারে সম্পূর্ণরূপে পরিশ্রান্ত। এই মৌলি খাদারে টেন্ট আছে, থাকা খাওয়ার ব্যবস্থাও আছে, পানীয় জলেরও ব্যবস্থা আছে। যারা রুদ্রনাথ যাত্রা একদিন না করে দুদিন করতে চান, তারা এখানে কিংবা এখান থেকে 500 মিটার দূরে লুইটি বুগিয়ালে রাত্রি যাপন করতে পারেন। মৌলি খাদার পৌঁছাতে প্রায় দুপুর গড়িয়ে যায়। দুপুরের পর থেকেই আবহাওয়ার পরিবর্তন চোখে পড়ে, বৃষ্টির সম্ভাবনা থাকে। তাই মৌলি খাদার কিংবা লুইটি বুগিয়ালে রাত্রি যাপন করাটাই বাঞ্ছনীয়। মৌলি খাদারের থেকে লুইটি বুগিয়ালে দূরত্ব মাত্র 500 মিটার। পথের অবস্থা খানিকটা ভালো। অবশেষে পৌঁছালাম লুইটি বুগিয়ালে। ঘড়িতে তখন বিকেল 4টে। আমার চড়াইয়ে হাঁটতে খুব অসুবিধে হয়, তাই এই দিন আমার মোটামুটি লুইটি পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 9 ঘন্টা। লুইটিতে থাকা খাওয়ার ভালো ব্যবস্থা আছে, যদিও টয়লেট মাত্র একটাই। আমার সাথীরা আমার থেকে প্রায় 3 ঘন্টা আগেই লুইটি পৌঁছেছিল, তাই তারা আগেভাগে এসে টেন্টের বেড বুকিং করে রেখেছিল। পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম। লুইটি বুগিয়ালে থাকাকালীন বিকেলে বৃষ্টি হয়েছিল। বৃষ্টির তীব্রতা এতটাই ছিল যে সন্ধ্যায় আমরা টেন্ট থেকে বেরোতেই পারলাম না। আজও সকাল থেকে আকাশ মেঘলা, তবে মাঝে মাঝে আকাশ পরিষ্কার হয়ে রোদ ঝলমলে হয়ে উঠছে প্রকৃতি। আমাদের সামনের গন্তব্য পানার বুগিয়াল। পথ অত্যন্ত দুর্গম এবং চড়া খাড়াই। লুইটি থেকে রওনা হওয়ার সময় সঙ্গে পর্যাপ্ত জল আর খাবার রাখবেন। লুইটির পর সামনের 9 কিলোমিটার কোনো জায়গাতেই খাবার পাবেন না, আর জল কেবলমাত্র পাবেন পঞ্চগঙ্গাতে, যা লুইটি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। লুইটি থেকে পানারের দূরত্ব 1 কিলোমিটার। পানার বুগিয়ালের সৌন্দর্য অসাধারণ। এখান থেকেই প্রথম অনেকগুলো তুষার আবৃত পর্বতচূড়া একসাথে চোখে পড়ে। প্রকৃতি এখানে অদ্ভুত মায়াময়। প্রকৃতির অপূর্ব সৌন্দর্য দেখে পথ চলার ক্লান্তি খানিকটা দূর হয়। এখানে তুষারাবৃত পর্বত শৃঙ্গগুলি যেন এক অপরূপ চালচিত্র তৈরি করে রেখেছে। তার মধ্যে আবার মাঝে মাঝে সাদা মেঘের গয়না পড়া। এই উপত্যকাটা এতটাই দৃষ্টিনন্দন, এতটাই আকর্ষণীয় যে এখান থেকে যেতে ইচ্ছে করে না। ইচ্ছে করে এই সবুজ বিছানায় 2-4 ঘন্টা কাটিয়ে যাই, কিন্তু এগিয়ে তো যেতেই হবে। আমাদের গন্তব্যস্থল এখন এখান থেকে অনেকটাই দূরে। খানিকটা বিশ্রাম নিয়ে আবার শুরু করলাম যাত্রা। এরপর 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত পিত্রধার পর্যন্ত চড়াই প্রচণ্ড, যাকে বলে খাড়া চড়াই। অতি দুর্গম সংকীর্ণ পথ, পাথরে ভরা। একটা পাহাড় পেরোচ্ছি, আবার নতুন করে আর একটা পাহাড় চলে আসছে সামনে। পথ যেন শেষ হতেই চাইছে না। মাঝে মাঝে আবার বৃষ্টি, কখনো কখনো তুষারপাত। মাঝে মাঝেই ব্যাকপ্যাক থেকে রেনকোট বের করে পরে নিতে হচ্ছে।
পৌঁছে গেলাম পিত্রধার। পিত্রধারের দ্বার পেরোতেই চোখের সামনে খুলে গেল এক নতুন অনুপম চিত্র, প্রকৃতির এক অনন্য সুন্দর রূপ লাবণ্য। চোখের সামনে ভেসে উঠল তুষার আবৃত পর্বতমালা। এই পিত্রধারে অনেকেই নিজেদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা জানায়, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে। এরপর থেকে বেশিটাই উতরাই, মাঝে মাঝে চড়াইও আছে, কিন্তু তা বলে পথ যে খুব সোজা তা নয়। সামনে এখনো 5 কিলোমিটার দীর্ঘ পথ বাকি, যা মসৃণ তো নয়, ভয়ঙ্কর ভাবে এবড়ো খেবড়ো আর পাথুরে। এবার আস্তে আস্তে খানিকটা উতরাই পথ, আবার চড়াই উতরাই চড়াই উতরাই এখন। এরপরে আমাদের পুরো মন্দিরের পথ। এ পথে মাঝে মাঝেই দেখা যায় এক ভিন্ন প্রজাতির রডোডেনড্রনের বিশাল বিশাল ঘনযোগ। রডোডেনড্রন এখানে থরে থরে ফুটে আছে, অনেকটা হালকা বেগুনি রঙের। যদিও এটা রডোডেনড্রনের ফোটার সময় নয়, তবুও স্থানীয় পোর্টার বা গাইডদের কাছে জানতে পারলাম যে এই প্রজাতির রডোডেনড্রন এখনই ফোটে। সমস্ত প্রকৃতিকে আলো করে ফুটে আছে হাজার হাজার রডোডেনড্রন। রডোডেনড্রনের মধু খেতে উপস্থিত হাজার হাজার মৌমাছি। তাদের এক অসাধারণ শব্দে মুখরিত হয়ে আছে সমস্ত প্রকৃতি। নমঃ শিবায়। খানিকটা এগোনোর পর পেলাম বিশাল এক পাহাড়ি উপত্যকা, সবুজ ঘাসের চাদরে মোড়া। এই অঞ্চলটির নাম পঞ্চগঙ্গা। যারা মণ্ডল গ্রাম দিয়ে যাত্রা শুরু করে অনুসকুয়া দেবী পেরিয়ে এখানে এই রুদ্রনাথে আসার পথ নেয়, তারা এইখানে এসেই প্রথম প্রবেশ করে। পঞ্চগঙ্গাতে খাবার জল পাওয়া যায়। এখানে শ্বাসের কষ্ট থেকে পায়ের কষ্টটা অনেক বেশি। আস্তে আস্তে এগিয়ে চললাম পাথুরে পথ ধরে। নমঃ শিবায়। নমঃ শিবায়। নমঃ শিবায়।
স্থানটি হলো দেবদর্শনী। এখান থেকে প্রথম রুদ্রনাথের মন্দির দেখা যায়। তবে দৃষ্টিগোচর হলেও এইখান থেকে রুদ্রনাথের মন্দির পৌঁছাতে গেলে ঘন রডোডেনড্রনের জঙ্গল পেরিয়ে দুটো পাহাড় পেরিয়ে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে মন্দির পৌঁছাতে। শিবক্ষেত্রের মহিমাই আলাদা। কথিত আছে যে কুরুক্ষেত্রের যুদ্ধের পর ব্রহ্মহত্যা ও স্বজন হত্যার দোষে দুষ্ট পাণ্ডবরা পাপ স্খলনের জন্য কাশীতে গিয়ে বিশ্বনাথের শরণাপন্ন হন। কিন্তু ব্রহ্মহত্যা বা স্বজন হত্যার পাপ থেকে পাণ্ডবদের সহজে নিষ্কৃতি দিতে চাননি মহাদেব। তিনি চলে যান হিমালয়ে এবং আত্মগোপন করেন গুপ্তকাশীতে। মহাদেবকে সন্ধান করতে করতে পাণ্ডবরা পৌঁছে যায় হিমালয়ে। সেখানে গিয়ে তারা দেখেন এক বিশাল চারণভূমিতে অনেকগুলি ষণ্ড চরণ করছে। মহাবলী ভীম তার 2 পা ফাঁক করে দাঁড়ান। ষণ্ডগুলি তার 2 পায়ের ফাঁকের মধ্যে দিয়ে বেরিয়ে যায়, কিন্তু একটি ষণ্ড দূরে দাঁড়িয়ে থাকে। মহাবলী ভীম জানতে পারেন এবং চিনতে পারেন যে এই ষণ্ডটি হলেন মহাদেব। মহাবলী ভীম সেই ষণ্ডটিকে ধাওয়া করেন। ভীম তার দিকে তেড়ে আসতে দেখে সেই ষণ্ড ভূতলে প্রবেশ করতে উদ্যত হয়। যখন ষণ্ডটি অর্ধেক শরীর ভূতলে প্রবেশ করেছে, তখন মহাবলী ভীম এসে তার লেজ ধরে হির হির করে টানতে থাকেন। এর ফলে ষণ্ডটির দেহ বিভক্ত হয়ে 5 ভাগে ছড়িয়ে পড়ে। তার মুখমণ্ডল পড়ে রুদ্রনাথে। রুদ্রনাথ হল পঞ্চকেদার এর অন্যতম এবং একমাত্র শিবক্ষেত্র যেখানে শিবর লিঙ্গ নয়, মুখমণ্ডল পূজিত হয়। অবশেষে পৌঁছালাম রুদ্রনাথ। রুদ্রনাথে কিন্তু থাকার জায়গার খুব অভাব। তাড়াতাড়ি পৌঁছাতে না পারলে থাকার জায়গা পাওয়া খুব মুশকিল। আমার অপর 2 সঙ্গী আমার থেকে বেশ খানিকক্ষণ আগে এসে পৌঁছেছিল। সেই কারণে আমরা টেন্টে জায়গা পেয়েছিলাম। এখানে টেন্ট এবং টয়লেটের সংখ্যা খুবই কম। মন্দির কমিটির থাকার ব্যবস্থা আছে, কিন্তু সেখানে না আছে টয়লেট, না আছে আলোর ব্যবস্থা। মন্দির কমিটির থাকার ব্যবস্থাটা খুব একটা ভালো নয়। রুদ্রনাথের মন্দির প্রাঙ্গণের ছবি তোলা নিষিদ্ধ। এখানের পূজারীদের ব্যবহারও সেরকম ভালো নয়। প্রতি সন্ধ্যায় মন্দিরে আরতি হয়, কিন্তু মন্দিরের বাইরে দাঁড়িয়েই তা দেখতে হয়। আমরা প্রায় বৃষ্টিতে ভিজতে ভিজতে এই আরতি দেখতে বাধ্য হয়েছিলাম। অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। তবে রুদ্রনাথের মন্দির এবং মূর্তি খুবই সুন্দর। মন্দিরের পাশে আরেকটি ছোট্ট মন্দির আছে যা বনদেবীর মন্দির, এবং তার যে লাগোয়া পাহাড়, সেই পাহাড়ে পঞ্চপাণ্ডবেরও 5টি মন্দির আছে। কিন্তু পূজারীদের আপত্তিতে আমরা কোনো কিছুরই ছবি তুলতে পারলাম না। রুদ্রনাথের মূর্তি দেখে মন ভরে যায়। রুদ্রনাথের এই যাত্রায় অনেক নতুন শিক্ষা হলো। এটা বুঝতে পারলাম, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, থেমে না থেকে চলতে থাকলে পথই একদিন পথ দেখায়। গন্তব্যে অবশ্যই পৌঁছে যাওয়া যায়। তার সাথে পরিলক্ষিত করেছি মানুষের, সহযাত্রীদের আন্তরিকতা এবং কিভাবে মানুষ মানুষকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিচ্ছে। কত মানুষের সাথে পরিচয়, তাদের ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে এখানে আসা, সমস্ত কিছু দেখে মন ভরে যায়।
একটাই উপলব্ধি হয়, সবার উপরে মানুষ সত্য। জয় কেদার, জয় রুদ্রনাথ। সকলে আসুন, রুদ্রনাথ দর্শন করুন। Namah Shivaya.